আমাদের আজকের আলোচনার জন্য হাতে আছে আইজ্যাক অ্যাজিমভের দ্য বুক অফ ফ্যাক্টস এর একটা অসাধারণ বাংলা সংকলন। এটা সম্পাদনা করেছেন হাসান খুরশিদ রুমি। বইটা এক কথায় একটা জ্ঞানের ভাণ্ডার। এখানে বিজ্ঞান, ইতিহাস, প্রকৃতি এরকম নানা বিষয়ে সব অবাক করা তথ্য এক জায়গায় করা হয়েছে। আমাদের আজকের মিশন হলো এই বইয়ের পাতা থেকে কিছু সবচেয়ে চমকপ্রদ তথ্য তুলে এনে সেগুলোর গভীরে যাওয়া। আমরা শুধু তথ্যগুলো জানব না, বরং চেষ্টা করব এর পেছনের গল্পটা কি তা বোঝার। ঠিক তাই, কারণ এই ধরনের তথ্যগুলো কিন্তু শুধু সাধারণ জ্ঞান বাড়ায় না, এগুলো আমাদের পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাকেও বেশ নাড়া দেয়। অনেক সময় আমরা যা জানি বা সত্যি বলে ধরে নিই, তার আড়ালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতা লুকিয়ে আছে। এই বইটা সেই লুকানো বাস্তবতার দরজাই খুলে দেয়। চলুন তাহলে শুরু করা যাক প্রকৃতির জগৎ দিয়ে। ওখানে তো প্রতিনিয়ত অবিশ্বাস্য সব ঘটনা ঘটে চলেছে। প্রকৃতির কথা উঠলেই আমার প্রথমে মাছের জগতের কথা মনে পড়ছে। বইটাতে ইউরোপীয় ইল মাছের একটা অদ্ভুত অভ্যাসের কথা বলা আছে। এরা নাকি ডিম পাড়ার জন্য ইউরোপ থেকে হাজার হাজার মাইল পাড়ি দেয়, সোজা মেক্সিকো উপসাগরের সার্গাসো সাগরে। আর এই পুরো যাত্রায় তারা প্রায় কিছুই খায় না। হ্যাঁ, এবং এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে তাদের প্রায় ৩ বছর সময় লেগে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই দীর্ঘ এবং কঠিন যাত্রার পর প্রাপ্তবয়স্ক মাছগুলো আর কখনো ইউরোপে ফিরে আসে না। ওখানেই তাদের জীবন শেষ। তাদের জন্ম দেওয়া নতুন প্রজন্ম, ছোট ছোট ইল মাছগুলো, ওরাই আবার স্রোতের সাথে ভেসে ইউরোপের নদীতে ফিরে আসে। এটা প্রকৃতির এক অসামান্য চক্র। 1 মিনিট, তার যে পথটা তাদের বাবা মায়েরা একবারই পাড়ি দিয়েছিল, সেই একই পথ তাদের সন্তানেরা আবার উল্টো দিকে ফিরে আসে কোনো প্রশিক্ষণ ছাড়াই? এটা কিভাবে সম্ভব? ওরা পথ চেনে কিভাবে? এটা বিজ্ঞানীদের কাছেও একটা বড় রহস্য। ধারণা করা হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আর পানির রাসায়নিক সংকেত ব্যবহার করে ওরা পথ চেনে। কিন্তু পুরো প্রক্রিয়াটা এখনও পুরোপুরি বোঝা যায়নি। প্রকৃতির নিয়মকানুন যে কতটা বিচিত্র হতে পারে তার আরেকটা দারুণ উদাহরণ হল পাইপফিশ। জীববিজ্ঞান জগতের সাধারণ নিয়মের ঠিক উল্টোটা ঘটে এদের ক্ষেত্রে। ঠিক কি রকম? এখানে পুরুষ পাইপফিশ তাদের পেটের থলিতে ডিম বহন করে, আর স্ত্রী পাইপফিশ সেখানে ডিম পেড়ে চলে যায়। অর্থাৎ গর্ভধারণের দায়িত্বটা এখানে পুরুষের। এটা আমাদের প্রচলিত যে লিঙ্গীয় ভূমিকার ধারণা তাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। প্রকৃতির বৈচিত্র্য সত্যি অবাক করার মতো। বইয়ে পর্তুগিজ ম্যান অফ ওয়ারের কথাও আছে। দেখতে তো একটা জেলিফিশের মতো লাগে, কিন্তু বলা হচ্ছে এটা নাকি একটাই প্রাণী নয়। বিষয়টা ঠিক কি? এটিকে দেখতে একটি প্রাণীর মতো মনে হলেও আসলে এটা হাজার হাজার ক্ষুদ্র প্রাণীর একটা কলোনি বা উপনিবেশ বলতে পারেন। এই ক্ষুদ্র প্রাণীগুলোকে বলে জুয়েড। এরা একসাথে এমনভাবে জুড়ে থাকে যে দেখে মনে হয় একটাই শরীর। তার কি এটা মৌমাছির চাকের মতো, যেখানে একজন রানী থাকে আর বাকিরা কর্মী? এই কলোনিতে কি কোনো নেতা আছে? দারুণ প্রশ্ন। এখানেই এর বিশেষত্ব। মৌমাছির চাকের মতো এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা রানী নেই। এটা একটা বিকেন্দ্রীভূত ব্যবস্থা। প্রত্যেকটা জুয়ের দল নিজেদের নির্দিষ্ট কাজ করে। যেমন একটা দল খাবার হজম করে, আরেকটা দল প্রতিরক্ষার দায়িত্বে থাকে, আবার অন্য একটা দল প্রজননের কাজ করে। সবাই মিলেমিশে একটা সত্তা হিসেবে কাজ করে, কিন্তু কেউ কারোর নেতা নয়। এই সম্মিলিত জীবনই তাদের টিকে থাকার মূল শক্তি। এই 3টি উদাহরণেই একটা বিষয় স্পষ্ট। প্রকৃতিতে টিকে থাকার জন্য কোনো বাঁধা ধরা নিয়ম নেই। একদিকে ইল মাছের অবিশ্বাস্য যাত্রা, অন্যদিকে পাইপফিশের লিঙ্গীয় ভূমিকার বদল, আর ম্যান অফ ওয়ারের এই সম্মিলিত জীবন, সবই দেখাচ্ছে যে বিবর্তন কত বিচিত্র উপায়ে সমস্যার সমাধান করতে পারে। একদম। প্রকৃতির এই লুকানো ক্ষমতার কথা বলতে গিয়ে বৈদ্যুতিক মাছের কথা না বললেই নয়। কিছু মাছ প্রায় ৮০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। ৮০০ ভোল্ট? এটা তো অবিশ্বাস্য। আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইনে তো থাকে ২২০ ভোল্ট। আমার প্রশ্ন হল, মাছটা এই অসম্ভব পরিমাণ বিদ্যুতে নিজেকেই শক দেয় না কেন? ওর নিজের শরীর তো বিদ্যুৎ পরিবাহী, তাই না? খুবই যৌক্তিক প্রশ্ন। এর কারণ হল এই বিদ্যুৎ উৎপাদনকারী অঙ্গগুলো, যেগুলোকে ইলেকট্রোসাইট বলে, সেগুলো চর্বির একটা পুরু স্তর দিয়ে ঢাকা থাকে। এই চর্বি অন্তরক বা ইনসুলেটর হিসেবে কাজ করে, যা মাঝের বাকি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বৈদ্যুতিক শক থেকে বাঁচায়। ফলে বিদ্যুৎটা শুধু বাইরের দিকেই প্রবাহিত হয়,
প্রকৃতির ইঞ্জিনিয়ারিং কতটা নিখুঁত এটা তার একটা অসাধারণ উদাহরণ। এই যে লুকিয়ে থাকা ক্ষমতার বিষয়টা, এটা কিন্তু শুধু প্রকৃতিতেই নয়, ইতিহাসেও দেখা যায়। অনেক বিখ্যাত মানুষের ব্যক্তিগত জীবনের ভেতরেও এমন সব জটিলতা লুকিয়েছিল যা তাদের সার্বজনিক পরিচয়ের ঠিক উল্টো। যেমন এই বইয়ে আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা টমাস জেফারসনের কথা বলা আছে। হ্যাঁ, জেফারসন, যিনি স্বাধীনতার ঘোষণাপত্রের মতো একটা যুগান্তকারী দলিল লিখেছেন, যেখানে সব মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তার ব্যক্তিগত জীবন ছিল বেশ জটিল। বইয়ের তথ্য অনুযায়ী তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি তার মাকে ভালোবাসতেন না। এমনকি একটা গল্প প্রচলিত আছে যে তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং জেফারসন নাকি তাকে বাড়ি থেকে পুড়িয়ে ফেলার চেষ্টাও করেছিলেন। ভাবা যায়, একদিকে এত বড় আদর্শবাদী একজন মানুষ, আবার অন্যদিকে তার ব্যক্তিগত জীবনে এত অন্ধকার। এটাই ইতিহাস পাঠের একটা বড় চ্যালেঞ্জ। আমরা প্রায়ই ঐতিহাসিক ব্যক্তিদের সাদাকালোয় বিচার করতে চাই, হয় তিনি নায়ক নয়তো খলনায়ক। কিন্তু বাস্তবতা হল মানুষের চরিত্র অনেক বেশি ধূসর। তাদের মহৎ কাজের পাশাপাশি গভীর ব্যক্তিগত ত্রুটিও থাকতে পারে। আরেকজন প্রতিষ্ঠাতার কথাই ধরুন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি চেয়েছিলেন আমেরিকার জাতীয় পাখি হোক টার্কি, ঈগল নয়। টার্কি কেন? ভাবা যায় আমেরিকার জাতীয় প্রতীক হতে পারত থ্যাঙ্কসগিভিং ডিনারের প্রধান আকর্ষণ। ফ্র্যাঙ্কলিনের যুক্তি ছিল বেশ মজার। তার মতে ঈগলের নৈতিক চরিত্র ভালো নয়। সে নাকি অলস, কাপুরুষ এবং অন্যের শিকার করা মাছ চুরি করে খায়। অন্যদিকে টার্কি তার চোখে অনেক বেশি সাহসী এবং সম্মানীয় একটা পাখি। যদিও শেষ পর্যন্ত তার প্রস্তাব টেকেনি, কিন্তু এটা ফ্র্যাঙ্কলিনের বাস্তববাদী এবং কিছুটা কোয়ার্কি বা অদ্ভুত চিন্তাভাবনার পরিচয় দেয়। এই ছোট ছোট তথ্যগুলো ইতিহাসের বড় বড় চরিত্রদের অনেক বেশি মানসিক করে তোলে, তাই না? ভাষার ক্ষেত্রেও তো এমন অনেক ঐতিহাসিক ছাপ লুকিয়ে থাকে, যেমন মাইল শব্দটা। ঠিক, আমরা যে মাইল শব্দটি ব্যবহার করি তার উৎস প্রাচীন রোমে। রোমান সৈন্যবাহিনীর 1000 দ্বৈত পদক্ষেপ বা ডাবল পেসকে বলা হতো মিলিয়া পাসোয়াম, যার অর্থ 1000 পদক্ষেপ। এই মিলিয়া শব্দটি কালের বিবর্তনে ইংরেজিতে মাইল হয়ে গেছে, অর্থাৎ আজকের একটা সাধারণ দূরত্বের একক তার ভেতরে প্রাচীন এক সামরিক প্রথাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। ভাষা অনেকটা ফসিলের মতো, যা অতীতের গল্প ধরে রাখে। অতীতের গল্প ধরে রাখার কথা যখন উঠলই, তখন সক্রেটিসের কথা বলতেই হয়। এত বড় একজন দার্শনিক, অথচ তার নিজের লেখা একটাও বই নেই। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সক্রেটিসের দর্শন সম্পর্কে যা কিছু জানি তার প্রায় পুরোটাই তার ছাত্র প্লেটো বা জেনোফনের মতো মানুষদের লেখার মাধ্যমে জানতে পারি। সক্রেটিস নিজে হয়তো মনে করতেন লিখিত শব্দের চেয়ে জীবন্ত কথোপকথন আর প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান চর্চা করা উচিত। কিন্তু এর একটা বড় সীমাবদ্ধতা হল আমরা সক্রেটিসকে পাচ্ছি প্লেটোর চোখে। আসল সক্রেটিস ঠিক কেমন ছিলেন তা জানার কোনো উপায় আমাদের কাছে নেই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস সবসময় তাদের দৃষ্টিকোণ থেকেই লেখা হয় যারা লিখে যেতে পারে। যাদের কথা লেখা হয়নি তারা যেন ইতিহাস থেকে হারিয়েই যায়। এই যে ইতিহাস নির্দিষ্ট মানুষের হাতে লেখা হয়, সেরকমই তো প্রতিভাবান মানুষদের গল্পগুলো নানাভাবে তৈরি হয়। অনেক সময় সাধারণ একটা ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। যেমন ধরুন স্যার আইজ্যাক নিউটন আর আপেলের গল্পটা। একদম, আমাদের সবার মাথায় যে ছবিটা ভাসে, নিউটন গাছের নিচে বসে আছেন আর টুপ করে একটা আপেল তার মাথায় পড়ল আর তিনি মহাকাশ সূত্র আবিষ্কার করে ফেললেন। বইটি বলছে গল্পটা আসলে এতটা নাটকীয় নয়। আপেলটি সম্ভবত তার মাথায় পড়েনি, তিনি একটি আপেলকে গাছ থেকে পড়তে দেখেছিলেন, যা তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। যে শক্তি আপেলকে নিচে নামাচ্ছে, সেই একই শক্তি কি চাঁদকে তার কক্ষপথে ধরে রেখেছে? তার মানে আসল ঘটনাটা আপেল মাথায় পড়া নয়, বরং একটা সাধারণ ঘটনাকে অসাধারণ দৃষ্টিতে দেখা। ঠিক তাই। এটা প্রমাণ করে যে আবিষ্কার কোনো আকস্মিক মুহূর্তের ঝলকানি নয়, বরং একজন প্রস্তুত মনের ফসল। নিউটন মহাকাশ নিয়ে আগে থেকেই ভাবছিলেন, আপেলটা ছিল সেই চিন্তার একটা অনুঘটক মাত্র। এই পদ্ধতিগত আবিষ্কারের সবচেয়ে বড় উদাহরণ শায়দ টমাস এডিসন। তিনি তার গবেষণাগারকে একটা আবিষ্কারের কারখানা বানিয়ে ফেলেছিলেন। আবিষ্কারের কারখানা, দারুণ শব্দ। তার মানে তিনি অনুপ্রেরণার জন্য অপেক্ষা করতেন না।
একেবারেই না। তার লক্ষ্য ছিল একেবারে নির্দিষ্ট। প্রতি 10 দিনে একটি ছোটখাটো আবিষ্কার এবং প্রতি 6 মাসে একটি বড় আবিষ্কার করা। তার নামে 1093টি পেটেন্ট ছিল। তিনি উদ্ভাবনকে একটা শিল্পে পরিণত করেছিলেন। কিন্তু এখানেও গল্পের একটা মোড় আছে। আমরা যে বৈদ্যুতিক বাতির আবিষ্কারক হিসেবে শুধু এডিসনের নাম জানি, সেটাও কিন্তু পুরোপুরি সত্যি নয়। তাহলে সত্যিটা কি? জোসেফ সোয়ান নামে একজন ইংরেজ বিজ্ঞানীও প্রায় একই সময়ে, এমনকি এডিসনের কিছুটা আগেই, কার্বন ফিলামেন্ট ব্যবহার করে একটা কার্যকর বৈদ্যুতিক বাতি তৈরি করেছিলেন। পরে পেটেন্ট নিয়ে আইনি লড়াইয়ের পর তারা ব্রিটেনে একটা যৌথ কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল এডিসন। কিন্তু ইতিহাস সামহাও এডিসনকেই একক কৃতিত্ব দিয়ে দিয়েছে। এটা তো বিজ্ঞানের ইতিহাসে প্রায়ই দেখা যায়, তাই না? যেখানে একাধিক বিজ্ঞানী একই সময়ে একই বিষয় নিয়ে কাজ করেন। দেখায় যে একক প্রতিভার ধারণাটা প্রায়ই একটা মিথ। উদ্ভাবন আসলে সময়ের ফসল, যেখানে সঠিক জ্ঞান এবং প্রযুক্তি উপলব্ধ থাকলে একাধিক মানুষ একই সিদ্ধান্তে পৌঁছতে পারে। এর সেরা উদাহরণ অ্যালবার্ট আইনস্টাইন। 1905 সালকে তার অ্যানাস মিরাবেলেস বা অলৌকিক বছর বলা হয়। সে বছর তিনি যুগান্তকারী 3টি পেপার প্রকাশ করেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই কাজগুলো করার সময় তিনি কোনো বড় বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক ছিলেন না। ঠিক তাই। তিনি তখন সুইস পেটেন্ট অফিসের একজন সাধারণ কর্মচারী ছিলেন। দিনের বেলা অন্যের আবিষ্কারের আবেদনপত্র পরীক্ষা করতেন আর অবসরে মনে মনে মহাবিশ্বের রহস্য সমাধান করতেন। এটা দেখায় যে প্রতিভার বিকাশের জন্য সবসময় প্রাতিষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজন হয় না। আর তার চরিত্রের আর একটা দিক উন্মোচিত হয় যখন তাকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভাবা যায়, বিজ্ঞানের জগৎ থেকে সরাসরি রাজনীতির শীর্ষে যাওয়ার প্রস্তাব। তিনি কি বলেছিলেন? তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি উত্তরে লিখেছিলেন যে পদার্থবিজ্ঞানের কিছু জ্ঞান থাকলেও মানুষের সাথে কাজ করার মতো দক্ষতা তার নেই। এটা তার গভীর আত্মসচেতনতার পরিচয় দেয়। তিনি তার শক্তির জায়গাটা জানতেন এবং তার বাইরে যেতে চাননি। তাহলে এই সব তথ্য থেকে কি দাঁড়ালো? ইল মাছের রহস্যময় যাত্রা থেকে শুরু করে জেফারসনের ব্যক্তিগত জীবনের জটিলতা বা এডিসন ও সোয়ানের যৌথ আবিষ্কার, এই সব কিছুর মধ্যে একটা সাধারণ সূত্র আছে। সেটা হলো, আমরা যে সহজ সরল গল্পগুলো জানি, তার আড়ালে একটা অনেক বেশি জটিল, অগোছালো এবং আকর্ষণীয় সত্যি লুকিয়ে আছে। একদম। এই তথ্যগুলোর নিছক ট্রিভিয়া বা সাধারণ জ্ঞান নয়, এগুলো এক একটি জানালা, যা দিয়ে আমরা পৃথিবীকে নতুনভাবে দেখতে শিখি। এগুলো আমাদের প্রশ্ন করতে শেখায়, আমাদের এতদিনের জানা ধারণাকে চ্যালেঞ্জ করতে উৎসাহিত করে। প্রতিটি ছোট তথ্য আসলে একটা বড় ছবির অংশ, যা আমাদের বলে যে জগৎটা আমরা যতটা সহজ ভাবি তা আসলে ততটা সহজ নয়। এবং এখানেই এর আসল সৌন্দর্য। ঠিক। আমাদের আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই। এই বইটিতেই উল্লেখ আছে, প্রাচীন গ্রিক লেখা মানে সিসেরোর সময়ে ডান থেকে বামে লেখা হতো। পরে রোমানরা এসে সেই পদ্ধতি বদলে বাম থেকে ডানে লেখার নিয়ম চালু করে, যা আজও বিশ্বজুড়ে প্রচলিত। ভাবুন একবার, লেখার মতো এত মৌলিক একটা বিষয়ও সময়ের সাথে পুরোপুরি বদলে গেছে। হ্যাঁ, আর এখানেই আমাদের আজকের প্রশ্ন। আমরা এই আলোচনায় দেখলাম কিভাবে প্রকৃতির নিয়ম, ঐতিহাসিক ব্যক্তিত্বদের গল্প বা আবিষ্কারের কাহিনী কোনো কিছুই স্থির নয়। তাহলে ভাবার বিষয় হলো, আজকের দিনে আমাদের কোন সাধারণ অভ্যাস বা প্রযুক্তি ভবিষ্যতের পৃথিবীকে লেখার ধরনের মতোই এমনভাবে বদলে দিতে পারে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। হয়তো এমন কোনো মৌলিক পরিবর্তন আমাদের চোখের সামনেই ঘটছে, যা আমরা এখনো খেয়ালই করছি না।